আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। তো বি ইউনিটের পরীক্ষার সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ট, ইংরেজি। ইংরেজির 35 মার্ক প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। আমরা একটু দেখার চেষ্টা করব যে 15টা এমসিকিউ, এমসিকিউ গুলার প্যাটার্ন, সেগুলোর সঠিক উত্তর এবং সঠিক বিশ্লেষণ। তার সাথে যে 20 মার্কসের রিটেন পার্ট আছে সেটা নিয়েও আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো প্রথম প্রশ্নটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, মেনি পিপল সাবজেক্ট দেয়া আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থান, তারপর আবার আরেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি একটা রিলেটিভ প্রোনাউনের পরে আবার শূন্যস্থান। তাহলে এখানে যদি সেন্টেন্সের বেসিক স্ট্রাকচারটা কিন্তু আমাদের জানা থাকে, তাহলে খুব ইজি হয়ে যায় ব্যাপারটা। যেমন দেখেন, সাবজেক্ট যদি দেয়া থাকে, সাবজেক্টের পরের অংশটা হচ্ছে আমরা জানি ভার্বের, ফিনাইট ভার্বের। তো ভার্বের ক্ষেত্রে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে চারটা অপশনে কিন্তু ভার্ব দেওয়া আছে। প্রথমে স্প্রেড আর স্প্রেডিং, স্প্রেড আর স্প্রেড। এখন কথা হচ্ছে, প্রথমেই ডি নাম্বারটাকে আমরা এলিমিনেট করতে পারি। কেন? বিকজ বি ভার্বের পরে কখনো ভার্বের বেস ফর্ম বসে না। তাহলে এটা আগেই বাদ। এখন আমাদের দেখতে হবে যে এই যে ভয়েসটা, এটাকে অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস। আমরা জানি অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস কোনগুলা। যেমন সাবজেক্টের কাজ যদি, সরি, ভার্বের কাজ যদি সাবজেক্ট নিজেই করতে পারে, যেমন হি প্লেজ ক্রিকেট। এখন ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে প্লেজ। প্লেজ মানে খেলা করা। হি হচ্ছে একটা পার্সন, তো হি নিজেই তো এখানে খেলা করতে পারে, দ্যাটস ওয়াই এটা অ্যাক্টিভ ভয়েস। কিন্তু আমি যদি এখন এরকম দিতাম যে ক্রিকেট, তখন আমাদের দিতে হতো ক্রিকেট ইজ প্লেড। কেন? বিকজ এই যে খেলা করার কাজটা, সাবজেক্ট যদি আমরা ক্রিকেট দিই, ক্রিকেট কিন্তু নিজেই, ক্রিকেট কি নিজে নিজেকে খেলতে পারে? অবশ্যই না। তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসে আমরা জানি কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এই যে প্লে, প্লেড, প্লেড, এবং তার আগে আমাদের সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব নিয়ে আসতে হবে। ক্রিকেট যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য আমরা ইজ দিচ্ছি। তাহলে ক্রিকেট ইজ প্লেড। ঠিক একইভাবে মেনি পিপল ড্যাশ ফেক নিউজ। আচ্ছা, আমাদের ভার্ব হচ্ছে স্প্রেড, ছড়ানো। তাহলে পিপল, অনেক মানুষ, মানুষ কি নিজেই ফেক নিউজ ছড়াতে পারে না? অবশ্যই অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যদি হয়, তাহলে এই যে আর স্প্রেড, আর স্প্রেডটা তো আগে আমরা বাদ দিয়ে দিয়েছি। আর তাছাড়া বি নাম্বার আমরা দেখতে পাচ্ছি আর স্প্রেডিং। আচ্ছা, আর স্প্রেডিং কখন হবে? যখন এটা কন্টিনিউয়াস টেন্স হবে। কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য কিন্তু আমাদের এখানে সেরকম কোনো কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি না। যদি নাও, নাও এট ইজ এই টাইপের থাকতো, তাহলে আমরা বুঝতাম যে কন্টিনিউয়াস, অথবা কারেন্টলি থাকলে বুঝতাম কন্টিনিউয়াস। তারপরেও আমরা যদি পরেরটাকে দেখি, হুইচ ড্যাশ বাই চেকিং। আচ্ছা, এই হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আপনারা জানেন রিলেটিভ প্রোনাউন কিন্তু নিজে সাবজেক্ট হতে পারে না। তার আগের যে অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ তার আগে কি উল্লেখ করা হয়েছে, ফেক নিউজটা হচ্ছে কিন্তু আমাদের এখানকার সাবজেক্ট। হ্যাঁ, এই হুইচ বলতে ফেক নিউজকে বোঝানো হচ্ছে। এখন দেখেন, পরের ভার্বটা হচ্ছে আইডেন্টিফাই, শনাক্ত করা। আচ্ছা, ফেক নিউজ কি নিজে নিজেকে শনাক্ত করতে পারে? অবশ্যই না। তাহলে এটা কিন্তু প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস যদি হয়, পরের ভার্বটা আমরা জানি কি হবে, অবশ্যই ভার্বের আগে বি থাকবে এবং পরেরটা ভি3 থাকবে, যেটা একমাত্র আমরা দেখতে পাচ্ছি নাম্বার 3-তে, যে ক্যান বি আইডেন্টিফাইড। তাহলে এখানে যদি প্রথমটাও দেখি আমরা, মেনি পিপল স্প্রেড, এটাও ঠিক আছে, কারণ এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে। আর পরে আমরা দেখতে পাচ্ছি হুইচ ক্যান বি আইডেন্টিফাইড বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। তাহলে আমরা যদি ভয়েসের এই কনসেপ্টটাই কিন্তু বুঝতাম, তাহলে কিন্তু এটা খুব ইজিলি আমরা উত্তর করতে পারি। ওকে, নাম্বার 2, certain serious diseases can be successfully treated dash detected in an initial stage. ওকে, ফাইন। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা কন্ডিশনাল সেন্টেন্স। বিকজ প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফলাফলটা দেয়া আছে, ইফেক্টটা দেয়া আছে, পরে আমাদের কন্ডিশনটা বসাতে হবে। এবং যদি আমরা এটা অর্থের সাথেও মিলাই, যে সার্টেন সিরিয়াস ডিজিজেস, কিছু নির্দিষ্ট সিরিয়াস রোগ, ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, যে সফলভাবে ট্রিট করা যাবে যদি সেটা ইনিশিয়াল স্টেজে, প্রাথমিক স্টেজে ধরা পড়ে। তাহলে যদি আমরা জানি, যদি ইংরেজি হিসেবে আমরা ইফ ব্যবহার করতে পারি। তাহলে ইফ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, এনলেসড হয় না, যেহেতু এটা একটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে, যাতে না বা পাচ্ছে না, ওয়েদারও হয় না, এবং আনলেস মানে তো আপনারা জানেন নেগেটিভ শর্ত বুঝায়। সুতরাং এখানে উত্তর হচ্ছে নাম্বার এ। 3 নাম্বার যদি আমরা দেখি, আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং।
আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আহ, অতীতে কোনো একটা ঘটনা শুরু হয়েছে, এবং এই যে পরে আমরা দেখছি বাট আই কান্ট গেট থ্রু, যে সে, আমি সকাল থেকে কাস্টমার সার্ভিস, ব্যাংকের কাস্টমার সার্ভিসে ফোন করা ট্রাই করছি, কিন্তু পারছি না। অর্থাৎ কি, এখনো কিন্তু চলমান আছে জিনিসটা। তাহলে আমরা জানি যে নিকট অতীত থেকে কোনো একটা কাজ যদি এখন পর্যন্ত চলমান থাকে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে, কন্টিনিউয়াস মানেই তো ভার্বের সাথে আইএনজি, সুতরাং সি নাম্বার কিন্তু আগেই বাদ। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ হ্যাড, এটা তো পাস্ট, এটাও আগেই বাদ। এখন এই দুইটার মধ্যে আমাদের দেখতে হবে। আমরা জানি পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো এখানে উড বিটা তো অবশ্যই হচ্ছে না। সুতরাং আই হ্যাভ বিন ট্রাইং টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং। ওকে, নাম্বার 4, দ্য সিনোনিম অফ ডিভিয়েট। আমরা জানি যখন আমরা গ্রাফ চার্ট লিখি, গ্রাফ চার্টে কিন্তু ডিভিয়েট শব্দটা আমরা খুব ব্যবহার করি। ডিভিয়েট, ফ্লাকচুয়েট, ডিক্রিজ, এর মানে হচ্ছে বিচ্যুত ঘটা কোনো কিছু, কোনো কিছুর পতন ঘটা। কোনো কিছু একটা নির্দিষ্ট রেটে চলছিল, হঠাৎ করে সেটা ফ্লাকচুয়েট হওয়া। সুতরাং এটা সিনোনিম আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো ডিভিয়েটের সিনোনিম হচ্ছে এখানে ডিক্রেস, বিকজ কন্টিনিউ হলে তো হইতোই, কন্টিনিউ তো না অবশ্যই, সেটা কি হয়েছে, ফ্লাকচুয়েট ঘটেছে। সুতরাং এই জায়গাতে অন্যগুলা হবে না। তো আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন, সেখানে কিন্তু ভোকাবুলারি থেকে নির্দিষ্ট কিছু প্রশ্ন এসে থাকে। যেমন ওর মধ্যে সিনোনিম, তারপরে অ্যান্টোনিম, স্পেলিং থেকে প্রশ্ন আসে। যেমন আমরা একটু পরে দেখতে পাবো, এবারও কিন্তু একটা মিসস্পেলিং থেকে প্রশ্ন এসেছে। নাম্বার 5-এ যদি আমরা একটু লক্ষ্য করি, many people are increasingly interested in sustainable living. ওকে, সো সাস্টেনেবল লিভিং এটা হচ্ছে কিন্তু আমাদের এখানে কিওয়ার্ড, কারণ এই অর্থটার সাথে মিল রেখে কিন্তু আমাদের পরের অংশটাকে দেখতে হবে। হুইচ হ্যাজ স্পার্ড আ ড্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। ওকে, তাহলে অনেক মানুষ কি করছে, ইনক্রিজিংলি ইন্টারেস্টেড, যে তারা ইন্টারেস্টেড হচ্ছে ইন সাস্টেনেবল লিভিংস। সাস্টেনেবল লিভিংস এর জন্য যদি কেউ ইন্টারেস্টেড হয়, তাহলে ইকো ফ্রেন্ডলি যে প্রোডাক্টগুলা, সেইগুলার কি ডেক্লাইন হবে, সেগুলার কি ক্যাটাস্ট্রফি, দেখেন ক্যাটাস্ট্রফি, ডেক্লাইন, এই দুটাই কিন্তু নেগেটিভ শব্দ। অর্থাৎ যে সমস্ত মানুষরা সাস্টেনেবল লিভিংসে ইন্টারেস্টেড, তারা কিন্তু ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টকে আরো বেশি চাবে। যদি আরো বেশি চায়, তাহলে সেটা তো ডেক্লাইন হওয়ার কথা না, সেটা তো ক্যাটাস্ট্রফিক্যাল হওয়ারও কথা না। এই জায়গাতে সার্জ ইজ দ্য রাইট ওয়ার্ড, সার্জ মানে হচ্ছে ইনক্রিজ ঘটা। তাহলে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টে কিন্তু তখন ইনক্রিজ পাচ্ছে। সো নাম্বার সি ইজ দ্য কারেক্ট ওয়ান। যদি আমরা 6 নাম্বার দেখি, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ অন দ্য রোড উইথ আ বটল। ওকে, ফাইন। সো আফটার হচ্ছে একটা প্রিপোজিশন। আমরা জানি যে প্রিপোজিশনের ক্ষেত্রে রাইট ফর্ম ভার্বের নিয়ম হচ্ছে দুইটা। এক, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। টু ব্যতীত অন্য যে কোনো প্রিপোজিশন যদি থাকে, যেমন আফটার হচ্ছে টু ব্যতীত একটা অন্য প্রিপোজিশন, ভিন্ন প্রিপোজিশন, এখানে আফটার থাক, ফর থাক, বাই থাক, অন্যান্য প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কিন্তু আইএনজি ব্যবহার করতে হয়। তাহলে ভার্ব প্লাস আইএনজি। ওকে, ফাইন। সো এই নাম্বার তাহলে আগেই বাদ, যেহেতু এখানে আইএনজি নেই। সি নাম্বার আগেই বাদ। এখন বি আর ডি, এই দুটাতে কিন্তু আইএনজি আছে। এখন আমাকে দেখতে হবে ওই অ্যাক্টিভ ভয়েস। দেখেন অ্যাক্টিভ প্যাসিভের যে ব্যাপারটা, ভয়েসের যে ব্যাপারটা, এটা কিন্তু খুবই ক্রুশাল একটা ব্যাপার। তাহলে আফটার হিট, সরি আফটার হিটিং, এই আফটার হিটিং মানে বোঝাবে আমি নিজেই আমার মাথায় বোতল দিয়ে আঘাত করেছি। তাহলে আফটার হিটিং নাকি আফটার বিং হিট, মানে আমাকে আঘাত করা হয়েছে নাকি আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। যদি আঘাত করা হয়ে থাকে তাহলে প্যাসিভ, আপনারা জানেন প্যাসিভে কিন্তু ভার্বের আগে বি ভার্ব বসে, এই যে বিং হচ্ছে একটা বি ভার্ব। সুতরাং বি আগে বাদ, ডি হচ্ছে ইজ দ্য কারেক্ট ওয়ান। ওকে, নাম্বার 7, চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। ওই যে বলেছিলাম স্পেলিং থেকে একটা থাকে। তো এখানে অন্যান্য স্পেলিং এর আগে কিন্তু আমার চোখ চলে গেছে বি নাম্বারে, কারণ আমরা জানি এক্সপ্লেনেশনে কিন্তু এই আইটা কিন্তু হয় না। সুতরাং এটা যদি আগে বুঝে ফেলি যে এটা ইনকারেক্ট স্পেলিং, তাহলে আর অন্যগুলো আমার তো দেখার কোনো প্রয়োজন নেই, এবং আমি দেখতে পাচ্ছি অন্য সবগুলাই ঠিক আছে। সুতরাং এক্সপ্লেনেশনটা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। মানে আমাদের কিন্তু এখানে ইনকারেক্ট স্পেলিং খুঁজে বের করতে হবে, বাকি তিনটা কারেক্ট স্পেলিং এ দেওয়া আছে। নাম্বার 8, ড্যাশ আই এম আ মাইনর, আই কান আই ক্যান নট ড্রাইভ ইয়েট। যে আমি অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে আমি হচ্ছে
ড্রাইভ করতে পারবো না। আচ্ছা, এখন আমরা যদি একটা জিনিস দেখার চেষ্টা করি, এই জায়গাতে দুইটা ক্লজ আমরা দেখতে পাচ্ছি, এবং এই দুইটা ক্লজের একটা ক্লজ আমরা জানি এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, বিকজ যেটা নিজের অর্থ নিজে আহ, সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে, আই ক্যান নট ড্রাইভ ইট। অন্যদিকে এইটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজ সবসময় সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে কিন্তু শুরু হয়। তো এখানে সাবঅর্ডিনেট কনজাংশন বিং কিন্তু কোনো কনজাংশন না, ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে। আর ডিউ ডিউ এর সাথে কিন্তু এটা সঠিক মানে অর্থপূর্ণ হচ্ছে না, এভিডেন্টলি অ্যাডভার্ব, এটাও কিন্তু আমাদের সঠিক না। এবং সিন্স, এটা কিন্তু অর্থপূর্ণ আহ, একটা কনজাংশন এখানে, কারণ সিন্স মানে হচ্ছে যেহেতু, এই জায়গাতে বোঝাচ্ছে যেহেতু আই এম আ মাইনর, I cannot drive yet. সুতরাং since is the correct answer. Number 9, to have cold feet. Okay, so cold feet এটা হচ্ছে একটা ইডিয়মস, বাগধারা। কোল্ড ফিট মানে কিন্তু ঠান্ডা পা না। এই জায়গাতে কোল্ড ফিট মানে হচ্ছে নার্ভাস হয়ে যাওয়া, যে আপনি একটা কোনো ইম্পর্টেন্ট কোনো একটা সময় বা কোনো কিছুতে যখন আমরা নার্ভাস ফিল করি তখন আমরা বলি যে আই হ্যাভ কোল্ড ফিট। ঠিক আছে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার সি, টু বিকাম নার্ভাস, দিস ইজ দ্য কারেক্ট ওয়ান। ওকে, লেটস মুভ অন টু নাম্বার 10। নাম্বার 10-এ আমরা দেখতে পাচ্ছি শুরুতেই শূন্যস্থান। ওকে, শুরুতে শূন্যস্থান যদি হয় আমাদের লক্ষ্য করতে হবে সেন্টেন্সটা কি টাইপের সেন্টেন্স। তো এই যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি যে দ্য হাসেল অ্যান্ড বাসেল অফ দ্য সিটি শি হ্যাজ, সো এই শিটা কিন্তু আমাদের সাবজেক্ট, এইটা হলো আমাদের ফিনাইট ভার্ব, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং দেখেন সি এর আগের অংশটা কিন্তু কমা দিয়ে আলাদা করা আছে, এবং এর মধ্যে কোনো ধরনের আমরা কি দেখতে পাচ্ছি না, ফিনাইট ভার্ব দেখতে পাচ্ছি না। সুতরাং এটা কিন্তু সম্পূর্ণ একটা ক্লজ এবং সম্পূর্ণ একটা অতিরিক্ত একটা অংশ, এটা একটা অ্যাডিশনাল ইনফরমেশন। ওকে, সো এই জায়গায় আমাদের একটু দেখতে হবে, সবগুলাই দেয়া আছে কনজাংশন, তো আমাদের কনজাংশনের মধ্যে দেখতে হবে কোনটা এখানে অর্থপূর্ণ কনজাংশন। ড্যাশ দ্য হাসেল অ্যান্ড বাসেল অফ দ্য সিটি, যে যে শহরের যে হইচই আছে, যে হাসেল অ্যান্ড বাসেল আছে, এর মধ্যে শি হ্যাজ ফাউন্ড আ পিসফুল পার্ক টু টেক রেস্ট, যে সহজে শহরের এই কোলাহল, এই হইচইয়ের মধ্যে সে একটা পিসফুল শান্তিপূর্ণ একটা পার্ক খুঁজে পেয়েছে রেস্ট নেওয়ার জন্য। তাহলে মধ্যে আমাদের খুঁজে বের করতে হবে এমন একটা শব্দ যার অর্থ হচ্ছে মধ্যে। অলদো মানে যদিও, এটা মধ্যে না। সিন্স মানে একটু আগে আমরা দেখলাম যে যেহেতু। নেভার দিলেস তো এখানে আগেই বাদ, এটা হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করছে। আপনারা জানেন অ্যামিনস্ট মানে কিন্তু মধ্যে। ঠিক আছে। সুতরাং দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নাম্বার 11, ইফ রানা হ্যাড, সো এটা ইফ দেওয়ার কারণে আমরা বুঝতে পারছি যে এটা কন্ডিশনাল সেন্টেন্স। এবং আপনারা জানেন কন্ডিশনাল সেন্টেন্সে যদি কন্ডিশনটা দেয়া থাকে শুরুতে, তাহলে পরের অংশে আমাদের ইফেক্ট বা ফলাফল নিয়ে আলোচনা করতে হবে। সুতরাং কন্ডিশনে আমাদের দেখতে হবে যে কোন টেন্স আছে, কারণ আমরা জানি যদি ইফ প্লাস ভার্ব ওয়ান থাকে, প্রেজেন্ট কন্ডিশনাল অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল আমরা যেটাকে বলি, ফার্স্ট কন্ডিশনাল ক্ষেত্রে ফলাফল হয় হচ্ছে নর্মালি উইল প্লাস ভার্ব ওয়ান, উইল, ক্যান, মে প্লাস ভার্ব ওয়ান। যদি সেকেন্ড কন্ডিশনাল হয় অর্থাৎ ইফ প্লাস পাস্ট টেন্স ভি টু যদি থাকে, তখন হয় উড, কুড, মে, মাইট প্লাস ভার্ব ওয়ান। যদি ইফ প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে শর্তের দিকে, তাহলে ফলাফলে কি হয়, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি ইফ রানা সাবজেক্ট, হ্যাড নট বিন, সুতরাং আমরা দেখতে পাচ্ছি হ্যাড, আর এখানে বি ভার্বের ভি3 হচ্ছে বিন। সুতরাং এটা অবশ্যই পাস্ট পারফেক্টে দেওয়া আছে, তাহলে পরের ফলাফলটা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি এই ফরম্যাটে হবে। তাহলে আমরা এখন দেখব হি হ্যাড, তো হ্যাড তো আগে আসবে না। উইল নট, এটাও হবে না কারণ এটা হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনালে হয়। হ্যাজ নট, এটাও হচ্ছে না। সুতরাং এই যে উড হ্যাভ আমরা বলেছিলাম, উড হ্যাভ এটা কিন্তু হয়ে যাচ্ছে। এখানে নট কেন আছে, কারণ এখানেও কিন্তু হ্যাড এর আর বিন এর মাঝখানে কিন্তু হ্যাড ছিল, সরি নট ছিল, ওই জন্য এখানে আমরা উড আর হ্যাভ এর মধ্যে নট দেখতে পাচ্ছি। সুতরাং নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজনড, হি উড নট হ্যাভ বিকাম আ হিরো। ওকে, নাম্বার 12, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড।
তো আমরা ফিগার অফ স্পিচ কিন্তু বিস্তারিত পড়েছি, মেটাফর, সিমিলি, অক্সিমোরন, পার্সনিফিকেশন ইত্যাদি ইত্যাদি। তো তার মধ্যে আমরা জানি যে মেটাফর আর সিমিলি কিন্তু প্রায় একই ধরনের, যেটা রূপক অর্থ আমরা বাংলাতে যেমন বলি। যেমন আমরা বলি মন মাঝি রে, তো মন রূপ মাঝি, তো এটা রূপক অর্থ। ঠিক একইভাবে আমরা যখন বলছি শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, তো হার্ট অফ গোল্ড এটা অবশ্যই রূপক অর্থ, কারণ স্বর্ণের হৃদয় তো আর কখনো হয় না। আর রূপক অর্থ যদি বুঝাই, তাহলে আগেই পার্সনিফিকেশন আর আইরনি বাদ। কারণ পার্সনিফিকেশনে আমরা জানি যে কোনো অবস্তু, অর্থাৎ যার মধ্যে কোনো প্রাণ থাকার কথা না, কিন্তু আমি তাকে এমন একটা কোনো ক্যারেক্টারিস্টিক্স দিচ্ছি যে যেটা প্রাণীর থাকবে সব সময়। যেমন আমি এখন যদি বলি এই টেবিলটা হাঁটছে, এখন টেবিলের তো হাঁটার কথা না, হাঁটার যে কোয়ালিটিটা সেটা তো একটা প্রাণীর থাকার কথা। অর্থাৎ পার্সনিফিকেশন কিন্তু এখানে বুঝাচ্ছে না, এখানে আইরনিও বুঝাচ্ছে না, যে আহ, পরিহাস পরিহাস করাও কিন্তু বুঝাচ্ছে না। সুতরাং যেহেতু মেটাফোর আর সিমিলি দুইটাই রূপক অর্থে ব্যবহার করা হয়, আমাদের এখন বুঝতে হবে সিমিলির মধ্যে কি কি থাকে। সিমিলির মধ্যে কিন্তু এই দুইটা ওয়ার্ড যুক্ত থাকে, একটা হচ্ছে লাইক আর একটা হচ্ছে অ্যাজ। এই দুইটা যে কোনো একটা থাকতে পারে, যেহেতু এখানে নেই, সুতরাং এইটাও বাদ। অটোমেটিক আমাদের অ্যান্সার হচ্ছে মেটাফর। নাম্বার 13, দ্য অ্যান্টোনিম অফ রিগোরাস। সো রিগোরাস, রিগোরাস শব্দের অর্থ হচ্ছে কঠোর। কঠোরের অ্যান্টোনিম, বিপরীত শব্দ আমাদের এখানে দেখতে হবে। তাহলে আহ কঠোর অর্থাৎ নমনীয় না যে জিনিস, আর ফ্লেক্সিবল মানেই আমরা জানি যে নমনীয়, সুতরাং ফ্লেক্সিবল হচ্ছে রিগোরাসের অ্যান্টোনিম এখানে। তো এখানে হয়ে গেল। আহ, আর অন্য যে তিনটা শব্দ সেটা কিন্তু প্রায় রিগোরাসেরই কিন্তু আহ, আমরা দেখতে পাচ্ছি সিনোনিম টাইপের। সুতরাং ফ্লেক্সিবল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো নাম্বার 14, মিট মি। এখানে একটা প্রিপোজিশনের ব্যবহার আমরা লক্ষ্য করতে পারছি, এবং এটা প্রিপোজিশন অফ প্লেস। আমরা দেখতে পাচ্ছি দ্য মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন কিন্তু কম্পারেটিভলি একটা ছোট স্থান। আমরা জানি যে যেগুলো কম্পারেটিভলি ছোট প্লেস বোঝায়, যেমন আই স ইউ ড্যাশ দ্য ক্যাম্পাস, ড্যাশ দ্য ফিল্ড, তো এগুলো ছোট স্থান। সেই ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি, তাহলে মিট মি অ্যাট দ্য মেট্রো স্টেশন। ফর তো আগেই বাদ। ইনটু আমরা জানি যে যখন কোনো কিছু ধরেন ভিতর থেকে আহ, বা বাইরে থেকে ভিতরে প্রবেশ করছে, তার মধ্যে মোশন আছে, তখন আমরা এখানে ইনটু ব্যবহার করি। আর অন স্পেসিফিক কোনো একটা আমি যদি আহ, যেমন অ্যাড্রেস, বাসার অ্যাড্রেস, যে 122 হাজারিবাগ, তো এরকম বাসার অ্যাড্রেস, তারপরে যদি এভিনিউ, স্ট্রিট এগুলো থাকে, তখন আমরা অন ব্যবহার করি। যেমন আই স ইউ অন দ্য অক্সফোর্ড স্ট্রিট, তো এটা তো এরকম স্ট্রিট বোঝাচ্ছে না, এভিনিউ বোঝাচ্ছে না, সুতরাং অনও হবে না, ইনটুও হবে না। এখানে একটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের এখানে। ওকে, নাম্বার 15, দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্কড ফর 5 hours টু ড্যাশ দ্য ব্লেজ। আচ্ছা, এই জায়গাতে কিন্তু আমরা একটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বের ব্যবহার দেখতে পাচ্ছি। তো এখানে গ্রুপ ভার্ব মানে আগুন নেভানো, কোনো কিছু নিষ্পত্তি ঘটানো, এই অর্থে কিন্তু আমরা পুট আউট ব্যবহার করব। পুট আউট অর্থ হচ্ছে আগুন নেভানো। তাহলে দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর 5 hours, 5 ঘন্টা ধরে তারা ট্রাই করছে টু পুট পুট আউট দ্য ব্লেজ। এখানে কিন্তু অনেকে মনে করতে পারে যে পুট অফ হবে, কিন্তু আসলে এটা পুট অফ না, এটা হচ্ছে পুট আউট। পুট আউট মিনস টু এক্সটিংগুইশ আ ফায়ার। ওকে, তাহলে 15 MCQ আমরা শেষ করলাম, এবং মোটামুটি দেখতে পাচ্ছি এবারের প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড ছিল। আমি বলবো সর্ট অফ সহজের কাতারেই ছিল। আর যদি আমরা এখন একটু রাইটিং অংশটা দেখার চেষ্টা করি, যেমন প্যারাগ্রাফ এবার এসেছে যে হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ানস লাইফ, যে কিভাবে শিক্ষা একজনের জীবনকে আলোকিত করে। তো আমরা জানি প্যারাগ্রাফ কিন্তু 10 মার্কের, এবং প্রত্যেকটা প্যারাগ্রাফে তিনটা অংশ থাকা কিন্তু বাঞ্ছনীয়: টপিক, সেন্টেন্স, ডেভেলপার্স আর টার্মিনেটর্স। এবং এর মধ্যে দুইটা কোয়ালিটি থাকতে হবে, একটা হচ্ছে ইউনিটি মেনটেন করা, আর একটা হচ্ছে কোহেশন, অর্থাৎ এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সের যে যৌক্তিক সম্পর্ক। সুতরাং প্রথমেই আমাদের এমন কিছু একটা দিতে হবে, আহ, এমন একটা সেন্টেন্স দিতে হবে যার মাধ্যমে আমাদের যে টপিকটা হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ান্স লাইফ, এটা সম্পূর্ণটা ধারণ করে। অনেকে এখানে এডুকেশনের ডেসক্রিপশন দিয়ে শুরু করবে, যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। তো এটা কিন্তু একটা প্রপার টপিক সেন্টেন্স হলো না। তা আমি এখানে একটা জাস্ট ডেমো হিসেবে লিখে রেখেছি: এডুকেশন ইজ দ্য কি টু এনলাইটেনমেন্ট অ্যাজ ইট এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়ালস উইথ নলেজ, স্কিলস অ্যান্ড critical thinking abilities
এখন এর মধ্যেই কিন্তু আমি একজন যে রিডার তাকে কিন্তু বোঝায় দিচ্ছি যে আমাদের জীবনে শিক্ষার কি গুরুত্ব। শিক্ষা হচ্ছে এনলাইটেনমেন্ট, মানে আলোকিত করার একটা কি চাবিকাঠি। কেন? কেননা অ্যাজ ইট এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়ালস, যে আমাদের যারা আমরা ইন্ডিভিজুয়ালদের কি করে, এম্পাওয়ার করে, আমাদের শক্তিশালী করে কি দিয়ে, উইথ নলেজ, স্কিলস অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিস। এরপরে আমি কিন্তু এই যে আইডিয়াটা এখানে ইন্ট্রোডিউস করলাম টপিক সেন্টেন্সে, সেইটাকে জাস্ট ব্রডেন করব, সেইটাকে জাস্ট ডেভেলপ করব। সুতরাং এটাকে আমি ডেভেলপ করছি। ডেভেলপ করার পরে লাস্টে আমরা যে কনক্লুশনটা টানবো, ইন এসেন্স আমি এখানে বলতে পারি, ইন শর্ট, in summary, education is a transformative force that illuminates paths to a brighter and more fulfilling life. এই যে একই কথা টপিক সেন্টেন্সে যেটা ছিল সেটাকেই আমি জাস্ট একটু ঘুরিয়ে বলেছি। এটা হলো আমাদের ট্রিক, যে টপিক সেন্টেন্স এবং যেটা আমাদের টার্মিনেটর থাকে অথবা কনক্লুডিং সেন্টেন্সটা। তো এরকম যদি আমরা একটা মেইনটেইন করতে পারি, ফরম্যাটটা যদি দিতে পারি, তাহলে আমরা একটা ভালো মার্ক কিন্তু এখান থেকে আশা করতে পারি। তো এটা হচ্ছে 10 মার্ক। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা প্রবাদ বাক্য এক্সপ্লেইন করতে দিয়েছে। এটা কিন্তু বিগত বছরগুলোতেও এসেছে। আম, এখানে দিয়েছে যে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কাভার। এটা আমরা অনেক ছোটবেলা থেকে শিখে আসছি। তো এটাকে আমরা জাস্ট এক্সপ্লেইন করতে হবে, হ্যাঁ, ব্যাখ্যা করতে হবে। তো এটা আমরা নিজের নিজের মতো করে, এখানে কোনো ধরনের কিন্তু ওইরকম নিয়ম নাই যে প্রথমে টপিক সেন্টেন্স থাকতে হবে, এটা থাকতে হবে, ওটা থাকতে হবে। ইট ডিপেন্ডস কমপ্লিটলি অন ইউ, যে কিভাবে, হাউ ইউ আর্টিকুলেট। সো আমি আমার মতো একটা জাস্ট এখানে ডেমো আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন। আহ, তারপরে লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে 5টা এখানে হচ্ছে ওয়ার্ড অথবা ফ্রেজ দেয়া আছে, যেগুলো দিয়ে আমাদের সেন্টেন্স মেকিং করতে বলা হয়েছে। সো প্রথমটা, অন দ্য ইভ অফ। সো এটা হচ্ছে একটা ফ্রেজ। অন দ্য ইভ অফ মানে কি? অন দ্য ইভ অফ মানে হচ্ছে আমরা বলি না, নিউ ইয়ার্স ইভ, ইদস ইভ, মানে উপলক্ষ। তাহলে অন দ্য ইভ অফ নিউ ইয়ার, যেহেতু কিছুদিন আগে নিউ ইয়ার গেল, দ্য নিউ ইয়ার উপলক্ষে দ্য সিটি ওয়াজ বিউটিফুলি ইলুমিনেটেড উইথ লাইটস অ্যান্ড ডেকোরেশন। এই যে ইলুমিনেট, এটা অর্থ কি? আলোকসজ্জায় সজ্জিত করা। এরকম অনেক কিছুই বলা যায়। অন দ্য ইভ অফ ঈদ, আই ওয়েন্ট টু মাই হোম টাউন, যে ঈদ উপলক্ষে আমি আমার গ্রামের বাসায় গিয়েছিলাম। তো সেন্টেন্স নিজের উপরে ডিপেন্ড করছে। ভায়োলেশন মানে আমরা জানি কোনো কিছু লঙ্ঘন করা, এবং এটা কিন্তু একটা নাউন ফর্মে দেয়া আছে। তো আমাদের এটা কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে, যেহেতু এটা নাউন ফর্মেটে দেয়া আছে, আমরা এমন ভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব যাতে সেটা নাউন হিসেবে ফাংশন করে। যেমন দা ভায়োলেশন অফ ট্রাফিক রুলস। তো এই জায়গায় কিন্তু আমরা ভায়োলেশনকে ভায়োলেট করতে পারবো না। হ্যাঁ, ভায়োলেটটা হচ্ছে একটা ভার্ব। তাহলে আমরা ভায়োলেট যদি দিয়ে দিই তাহলে ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, কিন্তু আমরা এখানে দিচ্ছি দ্য ভায়োলেশন অফ ট্রাফিক রুলস। আমরা জানি যে ডিটারমিনার দা আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন বসে, সুতরাং আমি নাউন হিসেবেই কিন্তু এখানে রাখলাম যে ট্রাফিক রুলস এর লঙ্ঘন অফেন লিডস টু সিভিয়ার অ্যাক্সিডেন্টস অ্যান্ড লিগ্যাল পেনাল্টিস। ওকে। তারপরে একটা শব্দ, এই শব্দটা একটু আনকমন, ফার্ভেন্টলি। এই শব্দের আগে অর্থটা বুঝতে হবে। যদি অর্থ না পারা যায় তাহলে কিন্তু আসলে পারা যাবে না এটার সঠিক মিনিংফুল সেন্টেন্স। অথবা অনেকে দেখছি যে খুব আহ, চতুরভাবে এরকম করছে, সেন্টেন্স মেক করছে যে আই ডোন্ট নো দ্য মিনিং অফ ফার্ভেন্টলি। তো এটা কিন্তু মিনিংফুল সেন্টেন্স হলো না। আমাদের কিন্তু এখানে লেখা আছে যে রাইট 5 মিনিংফুল সেন্টেন্সেস। শুধু যদি এরকম বলতো রাইট 5 সেন্টেন্সেস উইথ ফলোইং ওয়ার্ডস, তাহলে কিন্তু হয়ে যেত যে আই ডোন্ট, তাহলে এটা সবগুলার ক্ষেত্রেই তো আমি দিতে পারতাম। আই ডোন্ট নো দ্য মিনিং অফ ভায়োলেশন, আই ডোন্ট নো দ্য মিনিং অফ অন দ্য ইভ। সো এটা কিন্তু এইভাবে আসলে কাজ করে না। সো ফার্ভেন্টলি মানে হচ্ছে আন্তরিকভাবে। যেমন শি ফার্ভেন্টলি প্রেইড ফর দ্য সাকসেস অফ হার ডটার্স ফাইনাল এক্সামিনেশন, যে আন্তরিকভাবে তার মেয়ের যে ফাইনাল পরীক্ষা সেটার আহ, সফলতা নিয়ে সে হচ্ছে দোয়া করছিল। আচ্ছা, কনসিকোয়েন্স মানে আমরা জানি ফলাফল। যেমন এভরি অ্যাকশন হ্যাজ এ কনসিকোয়েন্স। সো এইভাবে আমরা দিতে পারি। আর লাস্ট হচ্ছে অ্যাপ্রিসিয়েট। তো অ্যাপ্রিসিয়েট তো আমরা ডে টু ডে লাইফে ব্যবহার করি, আই অ্যাপ্রিসিয়েট, এরকম বলি না আমরা। সো আই ডিপলি অ্যাপ্রিসিয়েট ইউর হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন টু দিস চ্যালেঞ্জিং প্রজেক্ট। তো এই ছিল আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বি ইউনিটের যেই ইংরেজি অংশের প্রশ্নটা ছিল, সেটা নিয়ে আমি আমার জ্ঞান অনুযায়ী চেষ্টা করছি উত্তরগুলা বের করার এবং সেগুলার অ্যানালাইসিস করার। আশা করছি দ্যাট ইট হেল্পস। এবং যদি কোনো কনফিউশন থাকে বা কোনো ধরনের ডাউট থাকে, ডু লেট মি নো। আমি ট্রাই করব যত সম্ভব সেটাকে সলভ করার। থ্যাংক ইউ।